আমাকে। আচ্ছা, সবাই কেমন আছেন? ঈদ মোবারক, মানে লেট ঈদ মোবারক। না ম্যাম, সমস্যা নেই। না, কথা গ্রুপে বলতে তো চাইলে বলে নিতে পারেন, বিকজ দিস ইজ এ ক্লাসরুম না, সো ইউ ক্যান টক, ইউ ক্যান টক। না ম্যাম, হয়ে গেছে, বলে নিছি যা বলার। আচ্ছা, সো আজকে হচ্ছে কি আমরা মেইনলি এটা আমাদের অফিসিয়ালি লাস্ট ক্লাস। আজকে কোনো কিছু পড়বো না আমি শুধুমাত্র হচ্ছে কি আমাদের ফাইনাল এক্সামটা নিয়ে একটু কথা বলবো, এক্সামটা কিভাবে হবে, প্রসিডিউর গুলো নিয়ে একটু আলাপ আলোচনা করব। আর হচ্ছে গিয়ে এটাকে কি বলে, প্রসিডিউর গুলো নিয়ে আলাপ আলোচনা করব। আর হচ্ছে যে এক্সাম আপনাদের কোয়ারিজ যেগুলো আছে স্পেশালি ফর দ্য ভিডিও প্রেজেন্টেশন, সেগুলোর রিফ্লেকশন গুলো দিব। আজকে চেয়েছিলাম একটু আরেকটা টপিক পড়াই দিতে, হয়তো এটা থেকে তখন ফাইনালে কোশ্চেন করতাম না, পরে চিন্তা করলাম থাক, অনেক অনেক আনন্দে আছেন আপনারা আমার মতো, তো এত আনন্দের মধ্যে আর নতুন করে কিছু আমরা পড়বো না। সো একটু ইয়াতে আসি যে আমরা আসলে কি কি পড়েছি ফাইনালে সেটুকু সম্পর্কে একটু জানি, দেন আমরা আসলে মার্কস ডিস্ট্রিবিউশন এন্ড আদার্স প্রত্যেকটা জিনিস নিয়ে আসলে স্টাডি করব। সো আমরা আসলে স্টার্ট করেছিলাম হচ্ছে ফর্মস অফ গভর্নমেন্ট দিয়ে মিড টার্মে পরে। সেখান থেকে আমরা হচ্ছে গিয়ে প্রথমে দেখলাম হচ্ছে কি ডিক্টেটরশিপ এবং মোনার্কি দুটো একই ধরনের মানে গভর্নমেন্ট সিস্টেমটা দুটো প্রায় একই রকম। আহ গভর্নমেন্ট সিস্টেমটা প্রায় একই রকম। মানে দেখা যাচ্ছে যে পুরাতন কালে যেটা আমরা যখন ওল্ড সিস্টেমটা যেটা ছিল, তখন দেখা যেত যে একজন যদি ক্ষমতায় আসে সেটাকে হচ্ছে গিয়ে আমরা বলতাম হচ্ছে যে আপনার মোনার্কি। লাইক যখন হচ্ছে গিয়ে সামন্তবাদটা ছিল, রাজার ছেলে রাজা হবে বা রাজার শাসন, এই ধরনের বিষয়গুলো ছিল সামন্তবাদটা যখন ছিল, তখন সেটাকে সেই সময় যে ধরনের সরকার ব্যবস্থা ছিল সেটাকে আমরা বলতাম হচ্ছে কি মনার্কি। এরপরে যখন হচ্ছে কি মডার্ন ফর্ম অফ গভর্নমেন্টে আমরা আসলে চলে আসলাম, সেখানে আমি দেখলাম হচ্ছে কি এটাকে আমরা এটার নাম দিলাম হচ্ছে কি ডিক্টেটরশিপ। অর্থাৎ এখনকার সময় সাধারণত রাজতন্ত্র বলে কোনো বিষয় কাজ করে না, এটার এগেনস্টে আমরা যেটা দেখতে পাই সেটাকে আমরা আসলে ডিক্টেটরশিপ বলছি। ওকে, তো এরপরে হচ্ছে গিয়ে আমরা এটাকে আমরা ডিক্টেটরশিপ বলছি। এরপরে আমরা যেটা দেখলাম সেটা হচ্ছে গিয়ে আপনার হোয়াট ক্যান আই সে, এটাকে আমরা দেখলাম হচ্ছে গিয়ে যে আহ, আমাদের এখনকার সময় যেটা হয় যে আমরা আসলে আর রাজার ছেলে রাজা বা এই রাজতন্ত্রটাকে আমরা আসতে পারি, কিন্তু মডার্ন ফর্মে যখন একজন মানুষ ক্ষমতায় চলে আসে তখন সেটাকে আমরা বলে থাকি ডিক্টেটরশিপ। তো আমাদের হয়তো আমরা যখন স্টাডি করা প্রথমে শুরু করেছিলাম আমাদের অনেকেরই কনফিউশন ছিল যে ডিক্টেটরশিপটা আসলেই এক্সিস্ট করে কিনা বা মোনার্কিটা প্রেজেন্ট সিনারিওতে এক্সিস্ট করে কিনা। আমরা পরবর্তীতে খুব সারপ্রাইজিংলি ফাইন্ড আউট করলাম যে ওয়ার্ল্ডের আমরা যদি একটু ক্যালকুলেটিভ ওয়েতে যাই, একটু ঘুরিয়ে চিন্তা করি, তাহলে 1/3 অফ দ্য কান্ট্রিতে আমরা কিন্তু ডিক্টেটরশিপটাকে খুব ভালোভাবে নোটিস করতে পারি। সো এটা হচ্ছে গিয়ে এখানে একটা বিষয় আমাদের কাজ করেছে। পরবর্তীতে আমরা হচ্ছে গিয়ে স্টাডি করি ডিক্টেটরশিপ মোনার্কি দুটোর মধ্যে আমরা কম্পারিজন করে স্টাডিটা শেষ করার পর আমরা চলে যাই হচ্ছে কি ডেমোক্রেসিতে, হুইচ ইজ দ্য মোস্ট পপুলার ফর্ম অফ গভর্নমেন্ট ইন দ্য প্রেজেন্ট এরা। সেখান থেকে আমরা হচ্ছে গিয়ে আহ, আমরা যেটাকে বলা যায় যে আমরা আমাদের যে আহ, মানে আমাদের যে পছন্দের ফর্ম অফ গভর্নমেন্ট এটার ডেফিনেশনটা দেখলাম, বা এটা আসলে এটার হিস্ট্রিটা দেখলাম যে এটা কিভাবে আসলে আসে। অর্থাৎ দেখা যাচ্ছিল যে গ্রিক ফিলোসোফার যারা ছিলেন তারা কিন্তু কেউই এই এই ডিক্টেটরশিপ গভর্নমেন্টটাকে পছন্দ করতেন না। সরি, মাই মিস্টেক, মানে ডেমোক্রেটিক টাইপ অফ গভর্নমেন্টটাকে পছন্দ করতেন না। তাদের পছন্দ শীর্ষে ছিল হচ্ছে গিয়ে আপনার যেটাকে বলা যায় সেটা হচ্ছে গিয়ে যে অ্যারিস্টোক্রেসিটা কাইন্ড অফ আপনার হচ্ছে গিয়ে ডিক্টোরিয়াল ফর্ম অফ মানে অ্যারিস্টোক্রেসিটাকে যেটা হয় যে আমরা সিলেক্টিভ পার্সনকে, মানে ডিক্টোরিয়াল ফর্ম অফ গভর্নমেন্টের একটু চেঞ্জ ফর্মটাকে আমরা আসলে অ্যারিস্টোক্রেসিতে নিয়ে যাই। কিন্তু অ্যারিস্টোক্রেসি ইন সাম কেসেস আমার কাছেও ভালো লাগে, কারণ হচ্ছে অ্যারিস্টোক্রেসিতে দেখা যায় যে আমরা হচ্ছে আপনার আহ ওটাকে কি বলবো যে আমরা নিজেরাই আম, উম, ওই গভর্নমেন্টটা চুজ করি, গভর্নমেন্টটাকে চুজ করি এবং হচ্ছে গিয়ে মানে গভর্নমেন্টটা চুজ করবো হচ্ছে গিয়ে এরকম যে প্রত্যেকটা মানে প্রত্যেকটা সেক্টর থেকে আমরা বেস্ট পার্সন যারা
বেস্ট তাদেরকে আমরা হচ্ছে গিয়ে এখান থেকে চুজ করে নিয়ে আসি এবং তাদের মাধ্যমে হচ্ছে গিয়ে তাদেরকে আমি চুজ করে নিয়ে আসি এবং তাদের মাধ্যমে হচ্ছে গিয়ে আমরা আমাদের যে আমরা যেটাকে বলতে চাই যে আমরা একটা গভর্নমেন্ট মানে সরকার প্রধান যে বিভিন্ন সেক্টর থেকে আমরা সেটাকে চুজ করে নিয়ে আসি, এরকম ভাবে জিনিসটা চলে। তো এখানে যেটা সমস্যাটা হয়ে দাঁড়ায় সেটা হচ্ছে গিয়ে যে আমাকে হয়তো প্রশ্ন করতে পারেন যে এখানে প্রবলেমটা যেটা আমরা দেখি সেটা হলো যে ওই অনেক ক্ষেত্রেই আহ মানে এটা পরবর্তীতে ক্যাপিটালিজমের দিকে টার্ন নেয়। ক্যাপিটালিজমটা অনেকটা হচ্ছে এরকম যে আমার দেখা যাচ্ছে যে আমার মানে আহ, একটা মানুষই অনেকদিন ধরে ক্ষমতায় থাকতে থাকতে তাদের মধ্যে দেখা যায় যে তারা এই ক্ষমতায় থাকতে চায় বা ক্ষমতাটার আহ, 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 মানে শীর্ষে আরোহণ করতে চায়। তারা হচ্ছে গিয়ে আহ ইয়া করতে চায় না, যেটাকে বলা যায় যে আর হচ্ছে আহ মানে শেষ করতে চায় না, মানে তারা ক্ষমতাটাই থেকে যেতে চায়, এরকম একটা বিষয় তাদের মধ্যে কাজ করে, এটাই বলতে চাচ্ছিলাম। তো এই জিনিসগুলো যখন আমরা দেখতে পাই তখন সেখান থেকে আসলে আমরা ওই যে বললাম যে ডিক্টোরিয়াল ফর্ম অফ গভর্নমেন্ট এখানে মানে অ্যারিস্টোক্রেসিটাতে আসি এবং এটা অ্যারিস্টোক্রেসিটা আমি যে বলছিলাম যে আমাদের যারা হচ্ছেন গিয়ে ফিলোসফার যারা তারা পছন্দ করতো। তো অ্যারিস্টোক্রেসি আসলে এখন চলে না, তো আমরা যেটাতে আসলে পরবর্তীতে চলে আসি সেটাকে আমরা বলছি হচ্ছে গিয়ে আপনার ডেমোক্রেসি। সো এখন হচ্ছে গিয়ে ডেমোক্রেসিটাতে সুবিধা হলো যে ডেমোক্রেসিটা হচ্ছে গিয়ে আমরা এখন যদি বলে থাকি দিস ইজ দ্য বেস্ট ফর্ম অফ গভর্নমেন্ট, একদম যে বেস্ট যে ফর্মটা আমরা বলি মানে, এবং এটাকে পপুলারও বলা যায় যে আমাদের দেখা যাচ্ছে যে অ্যাজ এ আমরা যদি সিটিজেন চিন্তা করি আমাদের কিন্তু বেশ পছন্দের একটা জায়গা, পছন্দের জায়গা মানে শীর্ষে কিন্তু এই 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 ফর্ম অফ গভর্নমেন্টটা অবস্থান করে, এটাই বলতে চাচ্ছিলাম, এটা অবস্থান করে। তো শীর্ষে আমরা এটাকে দেখতে পাই। পরবর্তীতে হচ্ছে গিয়ে আমরা এখান থেকে কি পড়লাম, এখান থেকে হচ্ছে গিয়ে আমরা পড়লাম হচ্ছে গিয়ে যে ডেমোক্রেসিটা কি সেটা সম্পর্কে জানলাম। দেন হচ্ছে গিয়ে আমরা এটাও দেখলাম যে ডেমোক্রেসি আর ফার্স্টে ক্লাসিফিকেশন দেখলাম, যে আমরা দেখলাম যে আমরা যখন যদি একটু পিছনের দিকে চিন্তা করি তখনকার সময় যখন পপুলেশনটা লো ছিল তখন আমরা দেখলাম যে ডাইরেক্ট ডেমোক্রেসিটা হচ্ছে গিয়ে প্র্যাকটিস হতো। পরবর্তীতে ডাইরেক্ট ডেমোক্রেসি থেকে এটা হচ্ছে গিয়ে আমরা চলে আসলাম হচ্ছে রিপ্রেজেন্টেটিভ ডেমোক্রেসি, যখন হচ্ছে গিয়ে এখনকার সময় যদি আমি চিন্তা করি যে আপনার প্রচুর মানুষ হচ্ছে গিয়ে মানে এখন এক একটা কান্ট্রিতে পপুলেশন অনেক বেশি। তো যখন একটা কান্ট্রির পপুলেশন অনেক বেশি থাকে তো এই ধরনের কেসে সাধারণত আমাদের পক্ষে ডিরেক্টলি মানে অ্যাজ এ সিটিজেনও যদি আমি সিটিজেন পার্টিসিপেশনও যদি চিন্তা করি ডিরেক্ট সিটিজেন পার্টিসিপেশনটা এখানে পসিবল হয় না। সো ডিরেক্ট সিটিজেন পার্টিসিপেশনটা যখন এখানে পসিবল হয় না তখনই হচ্ছে গিয়ে আমরা এই যে এভাবে আপনার হচ্ছে গিয়ে আমাদের রিপ্রেজেন্টেটিভটা চুজ করি এবং সেই রিপ্রেজেন্টেটিভ চুজ করার মাধ্যমে হচ্ছে গিয়ে আমরা আমাদের যে যে গভর্নমেন্ট যেটা সেটাতে আমরা কিন্তু ফর্ম করছি, এটাই রিপ্রেজেন্টেটিভ ফর্ম অফ গভর্নমেন্ট বলি। যেমন এখন বাংলাদেশেও কিন্তু যে ফর্ম অফ গভর্নমেন্ট আছে এটাও রিপ্রেজেন্টেটিভ ফর্ম অফ গভর্নমেন্টই আছে। তো এইভাবে গেলাম। পরবর্তীতে আমরা যেটা নিয়ে স্টাডি করেছি সেটা হচ্ছে দ্য পজিটিভ সাইড এন্ড দ্য নেগেটিভ সাইড অফ ডেমোক্রেসি, মানে অর্থাৎ অ্যাডভান্টেজেস ডিসঅ্যাডভান্টেজেস নিয়ে আমি বেশ টাইম স্পেন্ড করেছি বিকজ এগুলো হচ্ছে যথেষ্ট আমাদের সাথে যায় বলতে গেলে, বিষয়গুলো নিয়ে অনেক স্টাডি করার বিষয় আছে, এই কারণেই দেখা গিয়েছে যে প্রচুর হচ্ছে গিয়ে আমরা এটা নিয়ে স্টাডি করেছি। এবং হচ্ছে গিয়ে পরবর্তীতে আমাদের যেটা আমরা স্টাডি করলাম সেটা হচ্ছে যে ফাইনাল যে পার্টটা, যে আমাদের মানে আমরা যে ওটাকে কি বলে, যে যখন আমরা নেগেটিভ পার্টটা নিয়ে কথা বলছিলাম ওখানে আমরা দেখছিলাম যে একটা বিষয় নিয়ে খুব বারবার কথা আসছে, সেটা হচ্ছে গিয়ে আপনার পলিটিক্যাল পার্টি। আমরা দেখতে পাচ্ছিলাম যে পলিটিক্যাল পার্টির ইনভলভমেন্টটা অনেক বেশি এখানে নিয়ে কথা হচ্ছিল, যে পলিটিক্যাল পার্টি এটা করছে সেটা করছে, সেখান থেকে আমরা হচ্ছে গিয়ে অনেক ক্ষেত্রেই বুঝতে পারছিলাম না যে গভর্নমেন্ট আসলে কিভাবে রান হচ্ছে বা
পলিটিক্যাল পার্টিটার আসলে ইম্পর্টেন্সটা কেন এখানে এত বেশি দেওয়া হচ্ছে, এগুলা নিয়ে প্রচুর কথা যখন হলো, তখন আসলে আমরা পলিটিক্যাল পার্টিটাকে এখানে ইন্ট্রোডিউস করলাম। এবং পলিটিক্যাল পার্টি দিয়ে আমরা লাস্ট ক্লাস এটা পড়েছি, এবং সেখানে আমরা দেখেছিলাম যে পলিটিক্যাল পার্টির ইনফ্লুয়েন্সটা কি বা পজিটিভ বা নেগেটিভ সাইডটা কি, এগুলা নিয়ে কিন্তু আমরা যথেষ্ট কথা বলেছি সেখানে। তো এই ছিল মোটামুটি আমাদের ফাইনালের জন্য পার্ট। আমি আজকে একটু পড়াতে চেয়েছিলাম সেটা হচ্ছে স্ট্রাকচার অফ লোকাল গভর্নমেন্ট অফ বাংলাদেশ। দেখা যায় যে বাংলাদেশের যে আমরা যে স্থানীয় সরকার ব্যবস্থা যেটাকে বলা যায়, যে সেন্ট্রালি আমাদের যে স্ট্রাকচারটা আমরা দেখি, আমরা যদি রুট লেভেলে যাই, রুরাল এরিয়াতে যাই, তখন হচ্ছে কি স্ট্রাকচারটা সেম না। লাইক ঢাকা শহরে আমি যখন মানে ঢাকা শহরে কিন্তু ঢাকা সিটিকে যদি আমি বলি, ঢাকা সিটিটাকে আমরা বলি হচ্ছে কি সিটি কর্পোরেশন। এখন এটাকে দুটো পার্ট করা হয়েছে, ঢাকা নর্থ অ্যান্ড ঢাকা সাউথ। অ্যান্ড দুটোতে আবার হচ্ছে কি দুজন সিটি মেয়র আছে। দেন আমরা দেখতে পারি যে প্রত্যেকটা সিটি কর্পোরেশন, যে দুটো সিটি কর্পোরেশন বললাম, এই দুটোকে আবার হচ্ছে কি আমরা অনেকগুলো ছোট ছোট ওয়ার্ডে ভাগ করি। প্রত্যেকটা ওয়ার্ড থেকে আমরা দেখি যে একজন কমিশনার হচ্ছে কি ইলেক্টেড হন, তাকেও কিন্তু একজন কমিশনার ইলেক্টেড, ওয়ার্ড কমিশনার যার নাম হয়। তারপরে দেখা যায় যে ওয়ার্ড কমিশনারের সাথে হচ্ছে কি তাকে সাপোর্ট করার জন্য কিছু পার্সন ইলেক্টেড হন, তাদেরকে আমরা বলি হচ্ছে কি কাউন্সিলর। আবার দেখা যায় সংরক্ষিত মহিলা আসন থেকে মানে কয়েকজন ফিমেল ক্যান্ডিডেট তারাও কাউন্সিলর হিসেবে ইলেক্টেড হন, এরকমও কিন্তু আমরা এখানে দেখতে পাই। কিন্তু আপনি যদি গ্রামে যান, সে ফর এক্সাম্পল মাই হোম ডিস্ট্রিক্ট পাবনা, পাবনাতে আমি যদি যাই, পাবনাতে কোনো সিটি কর্পোরেশন নাই। কিন্তু মজার ব্যাপার হচ্ছে কি পাবনা শহরে গেলে আমি দেখি ওটা লেখা থাকে, যখন এই ধরনের নির্বাচন গুলো হয় সেখানে লেখা থাকে পাবনা পৌরসভা। তাহলে এই যে পৌরসভাটা কি, সিটি কর্পোরেশন কি, এগুলো নিয়ে একটু আলোচনা করতে চেয়েছিলাম। তারপরে দেখি হ্যাঁ, পাবনা পৌরসভা যিনি নির্বাচিত হচ্ছেন তাকে আমরা কিন্তু মেয়র বলছি। হুম, ওখানে দেখা যাচ্ছে ওখানে আবার এই মানে ওয়ার্ড কমিশনার বলে কিছু নাই। ওখানে হচ্ছে তোমার আপনাকে সরি আপনাদের কি বলতে পারি যে ওখানে ওয়ার্ড কমিশনার বলে কিছু নাই। ওখানে হচ্ছে গিয়ে আমার যেটা হয় যে যেটাকে ওয়ার্ড পর্যায়ে যারা থাকেন, সো সেটাকে আমরা হচ্ছে গিয়ে ওটাকে আমরা ওখানে বলে হচ্ছে গিয়ে কি বলবো, মেম্বার ম্যাম। হ্যাঁ ওখানে মেম্বার না, মেইনলি হচ্ছে গিয়ে আহ, মানে একটা ওখানে ওয়ার্ড না, ওইটার নামটা মনে পড়ছে না, মানে পৌরসভাটাকে ছোট ছোট অংশে ভাগ করে। সো প্রত্যেকটা পৌরসভা, পৌরসভা না, আমি এটার নাম কেন ভুলে যাচ্ছি, ও সরি ভুল বলছি, ওটার নাম হচ্ছে ইউনিয়ন। তো ইউনিয়ন। হ্যাঁ হ্যাঁ, ইউনিয়ন পরিষদ। তো ইউনিয়ন পরিষদটাকে যখন ভাগ করা, এই ইউনিয়ন পরিষদের যিনি হেড হন তাকে আমরা বলে থাকি হচ্ছে মেয়র। আগে এনার নাম ছিল হচ্ছে কি চেয়ারপারসন, এখন সেটাকে আমরা বলছি হচ্ছে গিয়ে মেয়র। সো চেয়ার মানে চেয়ারপারসন না, চেয়ারম্যান ছিল নাম, চেয়ারম্যান থেকে এখন এটার নামটা চেঞ্জ হয়ে গেছে মেয়র। আগে ছিল হচ্ছে কি বলতো মেম্বার বলতো, মনে আছে এই নাম, চেয়ারম্যান মেম্বার এই কথাগুলো আমরা খুব শুনতাম। এখন কিন্তু এই ধরনের কোনো নাম নাই, এখন বলে হচ্ছে গিয়ে পৌরসভাতে যিনি হেড হন তাকে বলে হচ্ছে মেয়র, আর ওনার যারা সদস্য থাকেন তাদেরকে বলে কাউন্সিল। তো এই যে গ্রাম পর্যায়ে গ্রাম পরিষদ, তারপর গ্রাম পরিষদ থেকে ইউনিয়ন পরিষদ, ইউনিয়ন পরিষদ থেকে পৌরসভা, পৌরসভা থেকে একটা হচ্ছে গিয়ে আমার মিউনিসিপাল অনেক সময় তৈরি হয়, আবার অনেক সময় সিটি কর্পোরেশন দেখতে পাই। তো এগুলো হচ্ছে সবই লোকাল গভর্নমেন্টের স্ট্রাকচার, এগুলো নিয়ে স্টাডি করাতে চাইছিলাম। তো যেহেতু হলো না, এটা কোনো ব্যাপার না, আমি আপনাদের সাথে একটা রেকর্ডেড ভার্সন শেয়ার করে রাখবো, এটা আমার প্রিভিয়াস সেমিস্টারে, এটা সময় পেলে একটু দেখে নিন, তাহলে দেখা যাবে কি আইডিয়া হবে যে বাংলাদেশের লোকাল গভর্নমেন্টের স্ট্রাকচারটা কিরকম এবং কেন পাবনা একটা, ওই যে আমি বললাম যে পাবনা হচ্ছে একটা পৌরসভা, বা পাবনাকে যদি আমি বলি পাবনা মিউনিসিপ্যালও হতে পারে, কিন্তু আমি যদি গাজীপুরে আসি গাজীপুর সিটি কর্পোরেশন বলছি কেন? পাবনা আর গাজীপুরের মধ্যে ডিফারেন্সটা কি? ঢাকার পাশে বলে কি গাজীপুর সিটি কর্পোরেশন হয়ে গেল? না, বিষয়টা কিন্তু সেরকম না। তো এই ইয়াগুলো এগুলো এই কনফিউশন গুলো হচ্ছে গিয়ে দূর করে আপনাদের সাথে হচ্ছে গিয়ে ওটা নিয়ে একটু ওদের সাথে আলোচনা করেছিলাম। সো আলোচনা করেছিলাম এই তো। তারপরে যেটা হলো সেটা হচ্ছে গিয়ে যে পরবর্তীতে আমরা যেটা নিয়ে স্টাডি করছি,
সেটা মানে এই যে এটাই নিয়ে আলোচনা করা ছিল। তো যেহেতু পলিটিক্যাল পার্টি সম্পর্কে আমরা স্টাডি করেছিলাম, তো ওটার সাথে এটা কাইন্ড অফ রিলেটেড, যে ইলেকশন তো হবেই। সেখানে আমার আরবান বা লোকাল গভর্নমেন্ট স্ট্রাকচারটা জানা ভালো। তো ওটা নিয়ে আলোচনা করতে চাই। এটার জন্য আমি একটা ইজি অপশন বলে, আপনারা হচ্ছেন গিয়ে উইকিপিডিয়াতে দেখতে পারেন লোকাল গভর্নমেন্ট স্ট্রাকচার অফ বাংলাদেশ, সেটা দেখলেও পাবেন। অথবা এটা আমরা অনেকেই সোশ্যাল স্টাডিজে পড়ে আসি ক্লাস 9-10-এ। ওই জায়গায় হচ্ছে গিয়ে দেখবেন যে প্রচুর পরিমাণে আপনি কিন্তু ইনফরমেশন এখানে ওখানে এরকম দেওয়া ছিল যে, কিন্তু এখন আমি রিসেন্ট বুকটা জানি না। আমি যখন পড়ে আসি তখনকার সময় যে চেয়ারম্যান মেম্বার এইভাবে ভাগ করা হতো। তো এখন তো অবশ্যই স্ট্রাকচারটা চেঞ্জ হয়েছে, 2011 সালে পরে নতুন করে স্ট্রাকচার করা হয়েছে, তো সেখানে চেঞ্জেস স্ট্রাকচারটা হয়ে আসার কথা। এবার আসি আমাদের মার্কস ডিস্ট্রিবিউশনটা কিভাবে হবে। ফর অ্যাটেন্ডেন্স ইউ উইল গেট 5 মার্কস। এটা তো জানেনই, যারা সবগুলো ক্লাস করছে, অনেক স্টুডেন্টই আছে সবগুলো ক্লাস করেছেন, দে উইল গেট 5 আউট অফ 5। সো অ্যাটেন্ডেন্স এর জন্য 5 মার্কস পাবেন। আপনাদের বেশ কিছু ব্রেকআউট রুম অ্যাক্টিভিটিস ছিল, ইফ ইউ ক্যান রিমেম্বার, অ্যান্ড ক্লাস পারফরমেন্স বলে কিছু বিষয় ছিল। স্পেশালি আমি ক্লাস পার্টিসিপেশনটা নিয়ে বেশ কাজ করেছি আপনাদের এই কোর্সে। সো এইটার বেসিসে আমি হচ্ছে কি 10 মার্কস দিব। মানে আপনাদের যে একটা অপশন থাকে যেটাকে বলে যে মানে 10 কিভাবে মার্কসের যে বলি, অ্যাসাইনমেন্টটা ম্যাম, 10 মার্কসের হ্যাঁ হ্যাঁ অ্যাসাইনমেন্ট। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ইউনিভার্সিটি অ্যাসাইনমেন্ট না, এটার নাম হচ্ছে গিয়ে গ্রুপ অ্যাসাইনমেন্ট, এইভাবে বলে। তো গ্রুপ অ্যাসাইনমেন্ট যেটা আমাদের আসলে যেটা হওয়ার কথা, এই গ্রুপ অ্যাসাইনমেন্টের মার্কসটা আমি হচ্ছে গিয়ে আপনার ইন্ডিভিজুয়াল মানে ক্লাস পারফরমেন্স এবং ব্রেকআউট রুম অ্যাক্টিভিটিজ এর উপরে দিব। তো আপনাদের ব্রেকআউট রুম অ্যাক্টিভিটিসটা ছিল যে ব্রেকআউট রুমে মেক করে দিয়েছিলাম, সেখান থেকে আপনারা আইডিয়া জেনারেট করে ক্লাসে ডিসকাশন করেছেন। আপনাদের ব্রেকআউট রুমের অ্যাক্টিভিটিসটা এরকম ছিল। অন্য কোর্সে হয়তো আমি ওদেরকে কিছু করতে দিয়েছি, করে হচ্ছে গিয়ে ওরা আউটপুটটা দিয়েছে আমাকে, ওরা হয়তো ফাইল আপলোড করেছে। আপনাদের কোর্সে আবার এই আউটপুটটা আমি নেই নাই। আপনাদের জাস্ট হচ্ছে গিয়ে আমি কাজ দিতাম যে নেক্সট ক্লাসে এটা নিয়ে আলোচনা করব এবং আহ, মানে ফিডব্যাক নিব, এইভাবে নিয়েছি। তো ওখান থেকে কিছু মার্কিং আমি করে রেখেছি, ওইটার বেসিসে আসলে আপনাদের এই যে ক্লাস পারফরমেন্স এবং এই যে বললাম যে যখনই গ্রুপ ডিসকাশন দিয়েছি, যেটাকে আমরা ব্রেকআউট রুম এখানে বলি ব্রেকআউট রুম অ্যাক্টিভিটিস, এটার বেসিসে হচ্ছে গ্রুপ অ্যাসাইনমেন্টে যে 10 মার্কস আছে সেটা পাবেন। আচ্ছা, ইন্ডিভিজুয়াল প্রেজেন্টেশন, এটা তো হচ্ছে গিয়ে দেখলেনই যে ইন্ডিভিজুয়াল প্রেজেন্টেশনে মার্কসটা পাবেন হচ্ছে গিয়ে আপনাদের ইয়া থেকে, আপনার এটাকে কি বলে, ইন্ডিভিজুয়াল প্রেজেন্টেশনের মার্কসটা পাবেন হচ্ছে গিয়ে আপনার আম, আম, আপনাদের যে ভিডিও প্রেজেন্টেশন সাবমিট করছেন, এবং এটা লাস্ট ডেট হিসাবে আপনাদের হচ্ছে আমি সময় দিয়েছি আপনার ফ্রাইডে পর্যন্ত, ফ্রাইডে সন্ধ্যা 6টা, কিন্তু এটা আবার একটু কেয়ারফুল থাকেন, রাত 12টা পর্যন্ত না, ফ্রাইডে সন্ধ্যা 6টা পর্যন্ত সময় আছে। এর মধ্যে হচ্ছে কি ভিডিও প্রেজেন্টেশনটা আপলোড করে দিবেন। আর হচ্ছে গিয়ে আমাদের ক্লাস টেস্ট তো দুটো হয়েছে, দুটো থেকে একটা কাউন্ট করা হবে। যদি দুটো অ্যাটেন্ড করেন বেস্ট ওয়ান আমি কাউন্ট করব, এটাই। আর ফাইনালের কথা আসে, ফাইনালে হচ্ছে গিয়ে আপনাদের যে এক্সাম, আমাদের এক্সাম হচ্ছে গিয়ে নেক্সট সানডে, তাই না? ডেটটা মনে পড়ছে না আমার, অ্যাজ ফার আই রিমেম্বার সানডে হচ্ছে আমাদের এক্সাম, 23 তারিখ। হ্যাঁ 23 হ্যাঁ, তারিখে। 23rd সানডে ওটা। তো 23rd হচ্ছে আমাদের এক্সাম, 4 দিন পরে। সো 23rd আমরা যেটা করব, সকাল 10টা থেকে 11টা পর্যন্ত আপনাদের জাস্ট অ্যাজ ইট ইজ আমরা মিট যেভাবে দিয়েছি, টাইম কনস্ট্যান্ট যে এক্সামটা ছিল ওরকম একটা হচ্ছে কি গুগল ক্লাসরুমে আপনাদের একটা আপলোড করা হবে। গুগল ক্লাসরুমে ফর্ম আপলোড করা হলে আহ সেটা হচ্ছে কি এক্সাম দিবেন, এবং আপনাদের ফাইল আপলোডের কোনো অপশন নাই। আমরা বলে দিয়েছি আপনাদের কোশ্চেনটা আমি যেটা মেক করেছি সেখানে ফাইল আপলোডের কোনো অপশন নাই। পুরোটাই হচ্ছে গিয়ে রিটেন, অর্থাৎ ওখানে লিখে আপলোড করতে হবে। এবং এটা বলে দিই, এই ক্ষেত্রেই যেটা হয়, ফাইল আপলোডের অপশন দিলে অনেক ক্ষেত্রে প্ল্যাগারিজম করলে এটা ধরতে একটু কষ্ট হয়, পড়ে টোরে বের করতে। কিন্তু যদি আপনি আহ মানে ওটাকে কি বলা যায় যে ডিরেক্টলি গুগল ফর্মে রাইট আপ করেন, তখন কিন্তু সেখান থেকে প্ল্যাগারিজম চেক আরাউন্ড করলেই সুন্দর মতো প্ল্যাগারিজমটা বের করা যায়। তো এটাই বলতে চাচ্ছিলাম যে ইয়া করেন, সেটা হচ্ছে যে ফাইল আপলোডটা আপনি কি বলা যায় যে ফাইল আপলোডটা করেন। মানে ফাইল আপলোডের কোনো অপশন নেই, ডিরেক্টলি রিটেন থাকবে, এবং ম্যাক্সিমামই হচ্ছে গিয়ে সেমি ব্রড টাইপের কোশ্চেন, ওই যে প্যারাগ্রাফ যেটাকে আমি বলি, প্যারাগ্রাফ আকারে দিয়েছি। আমার কোর্সের জন্য আমি মিড টার্মের আগেও বলেছিলাম যে আমি
মেমোরাইজেশনের থেকে কনসেপচুয়াল অ্যান্সার বেশি পছন্দ করি। এবং মিডে আমি একটা বিষয় কনসিডার করেছি, যেটা নিয়ে আপনাদের সাথে বারবার আলোচনা করেছিলাম, ভুল অ্যান্সার দিয়েছে সবাই। তো এই একটা জিনিস তো চলেই আসছিল যে একটা কোশ্চেনের অ্যান্সার গণহারে সবার ভুল, একটা কোশ্চেনের অ্যান্সার গণহারে সবার ভুল। সবাই কোথায় ভুল করেছেন যে আচ্ছা স্যার মানে ওই যে তখন তো বলেছিলাম যে গুগল তো আমরাও করতে পারি, আর এখনো তো এত বুড়া হয়ে যায়নি যে গুগল কিভাবে করে বা স্টুডেন্টের কোথা থেকে কপি করে এগুলা নিয়ে কোনো আইডিয়া রাখবো। কোথা থেকে কপি করেছেন, কিভাবে নিয়ে আসছেন, সম্পূর্ণ বিষয়টা নিয়ে আইডিয়া পেয়েছি। সো দেখা গিয়েছে যে আমি পড়িয়েছি একটা আর অ্যান্সার করে রেখেছেন আর একটা। তো এই কাজটা আর ফাইনালে করেন না। ফাইনালে আমরা যা যা পড়েছি অলমোস্ট পুরোটাই হচ্ছে গিয়ে ওপেন বুক ছিল। আমি বলেছি যে এটার জন্য পড়তে পারেন, অর্থাৎ মানে টপিক ওয়াইজ যে আপনারা হচ্ছে গিয়ে গুগল থেকে অবভিয়াসলি কন্টেন্ট নিয়ে পড়তে পারেন, সেখানে আমার কোনো প্রবলেম নাই। বাট ইট ডাজন্ট মিন আমি ক্লাসে যেটা পড়াই নাই সেইটা আপনি গুগল থেকে কপি পেস্ট করে বসাই দিলেন। এবার যদি এটা করেন, মিডে তাও ওই যে কনসিডার করেছিলাম 8 মার্কস এর কোশ্চেন ছিল, সেখানে হয়তো কাউকে 2-3 করে হলেও আমি দিয়েছি এবং ইন্ডিভিজুয়াল ফিডব্যাক ছিল। আনফরচুনেটলি আমি দেখি যে এই ফিডব্যাক গুলো দেখতে পান না আপনারা। এইবার আমি সেটা দিব না, এবার হচ্ছে কি এটা 0 দিয়ে দেবো একদম। এই জন্য আগে থেকে বলে রাখলাম এই ধরনের কাজ করবেন না। আমি যা পড়েছি ক্লাসের রিফ্লেকশনের বেসিসে অ্যান্সার গুলো করার চেষ্টা করুন। তবে অবভিয়াসলি ইট শুড বি কনসেপচুয়াল এবং ইউ উইল গেট মোর মার্কস ইফ দ্য অ্যান্সার ইজ কনসেপচুয়াল। যদি এটাকে আপনি মেমোরাইজেশন থিং হিসেবে দেন, তার থেকে যদি কনসেপচুয়ালি অ্যান্সার করেন আমি বেশি মার্কস দিব। আবারও বলছি আমি সেই ক্ষেত্রে বেশি মার্কসটা দিই। সো কোশ্চেন আছে হচ্ছে গিয়ে আমার সরি কোশ্চেন আছে হচ্ছে কি চারটা হচ্ছে ব্রড কোশ্চেন, যেটাকে বলা যায় ব্রড বা সেমি ব্রড টাইপের কোশ্চেন। আর হচ্ছে কি একটা আছে শর্ট কোশ্চেন 1 মার্কস এর, এইভাবে আসবে। সো এখন কোশ্চেন হচ্ছে কি ম্যাডাম লেন্থ, মানে একটা কোশ্চেনের লেন্থ কেমন হতে পারে। সাপোজ আমি একটা কোশ্চেন করলাম যে রাইট ডাউন সাম, সাপোজ আমি কোশ্চেন করলাম যে এক্সপ্লেন 3 সিভিল রাইটস। এখন আপনি মার্কস দেখলেন হচ্ছে 5 মার্কস। তো 3টা সিভিল রাইটস এক্সপ্লেন করতে বলেছি, 5 মার্কস দিয়ে রেখেছি। তার মানেটা কি দাঁড়াচ্ছে যে অ্যাটলিস্ট প্রত্যেকটা সিভিল রাইটস এর জন্য আপনি 2-3 লাইনের তো এক্সপ্লেনেশন আমি এক্সপেক্ট করি, এবং সেটার আগে আপনাকে সিভিল রাইটস বলে আসতে যে হোয়াট ইজ সিভিল রাইটস, এটার আন্ডারে কোন কোন রাইটস গুলো পড়ছে। দেন সেখান থেকে আপনি যে কোনো 3টা চুজ করে বলে দিবেন। এরকম ভাবে কিন্তু অ্যান্সারটা আসবে। তো ওই মানে কোশ্চেন অ্যান্সার গুলোতে আমি যেটা প্রবলেমটা ফেস করি, ধরেন আমার বাসায় আপনাদেরকে দাওয়াত করলাম, এখন দাওয়াত করলাম জানেন ম্যাডাম লাঞ্চের ইনভাইটেশন দিয়েছে, তো এসেই কি ডাইনিং এ বসে আপনারা খেতে যাবেন, নাকি এসে আমার ড্রয়িং রুমে বসবেন, বসে আমার সাথে কিছুক্ষণ কথা বলবেন, আমার একটা নিস আছে তার সাথে কিছুক্ষণ গল্প টল্প করবে, তারপর বলবেন যে ঠিক আছে ম্যাডাম এখন তো ক্ষুধা লাগছে, এখন যাই ডাইনিং এ যাই একটু খাই। বিষয়টা কি অনেকটা এরকম না? আপনাদের খাতা পড়লে আমার কাছে কি মনে হয় যে জাস্ট ওই আমার বাসায় এসে ডাইনিং এ বসে খেতে বসে গেছে এরকম। জিজ্ঞাসা করছে হোয়াট ইজ মানে এক্সপ্লেন এনি 3 অফ দ্য সিভিল রাইটস, একদম ডিরেক্টলি 3টা সিভিল রাইটস লিখে 3টাকে কোথা থেকে গুগল থেকে কতগুলো লাইন কপি টপি করে বসায় দিল। অথচ এই অ্যান্সারটাই খুব পারফেক্টলি হতে পারতো যদি আপনি বলতেন যে অ্যাকর্ডিং টু মাই আন্ডারস্ট্যান্ডিং সিভিল রাইটস it can be compared with the common resources or this kind of or we can compare it with our basic needs, without them we can't survive, এই ধরনের কথাবার্তা 2-4টা সিভিল রাইট সম্পর্কে লিখে তারপরে আপনি বলতে পারতেন সো these are my favorite civil rights, I'm going to explain that now, দেন আপনি চলে গেলেন এক্সপ্লেন করতে। তা না করে মানে আপনি নিজে লিখলে, আমি এটাই বলতে চাচ্ছি, আপনি নিজে লিখলে যথেষ্ট ভালো অ্যান্সার করতে পারতেন। সেটা না করে এই যে গুগল থেকে কপি পেস্ট করে মাশাল্লাহ দিয়ে মাশাল্লাহ মাশাল্লাহ কাজ কারবার করে ফেলেন। সো দ্যাটস ইট। তো এই কাজগুলো যাতে আমরা একটু না করি স্যার, না করে হচ্ছে গিয়ে আমরা যদি একটু ডিরেক্টলি মানে একটু কনসেপচুয়াল লেখার, আমি আপনাদের কাছে বারবার রিকোয়েস্ট করছি কারণ আমার এই ক্লাসে বেশ ভালো কিছু স্টুডেন্ট আছে যাদের বেশ ভালো এফোর্ট আছে এই কোর্সের ব্যাপারে, বা দেখা যায় যে রেগুলার ক্লাস করে নিজেরা স্টাডি করে। তো একটু লার্নিংটা বাড়ান, হ্যাঁ একটু শিখি আমরা। আমার তো আপনাদের সাথে তো কোনো সমস্যা নেই, দেখা যাচ্ছে যে এটাই হয়তো লাস্ট সেমিস্টার, হয়তো কোনো কোর্স নাও পেতে পারি। তো যাই হোক যতটুকুই ক্লাস নিই না কেন আমি যেটা আপনাদের শেখাতে পারি, এই জন্য বারবারই বলি যে একটু চেষ্টা করেন কনসেপ্টটা ক্লিয়ার করতে। এন্ড মনে রাখবেন জীবনে কোনো শেখাই বৃথা যায় না।
আচ্ছা, আর একটু যেহেতু আসলোই একটু একটু ইন্টারাপ্ট করি, ফাইনাল নিয়ে কথা বলছিলাম। কোর্সেরাতে আপনাদের, আমি তখন আপনাদের কোনো কোর্স পাইনি লাস্ট স্প্রিং, লাস্ট সামারে, মানে আমরা যখনই অনলাইন এডুকেশনে আসলাম, কোর্সেরা থেকে আমাদের কিছু ফ্রি কোর্সেস অফার করা হয়েছিল গ্রিন ইউনিভার্সিটি স্টুডেন্টদের জন্য। আনলিমিটেড 4000-এর উপরে কোর্স ছিল হচ্ছে কি ফ্রি। আমরা ফ্রি কোর্স করতে পারতাম, এবং ওই কোর্সেরাতে কিন্তু নর্মালি কোর্স করতে হলে আপনার দেখা যায় যে সার্টিফিকেট নিতে হলে আপনাকে $300-400 পে করতে হয়। $300 মিনস অলমোস্ট 24,000 টাকা। তো এটা কিন্তু অল্প টাকা না। তো এই টাকা পে করে আপনি একটা সার্টিফিকেট পাবেন। তো তখন দেখা যাচ্ছিল যে ওটা আমাদের জন্য ফ্রি ছিল। আমি আমার স্টুডেন্টদেরকে চেষ্টা করেছি মোটিভেটেড করতে, যে করার জন্য। আমি অবশ্যই খুব ভালো হয়, আমি 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 আমার আমার একটা স্টুডেন্টকে খুঁজে পেয়েছি, আপনাদের সাথে মানে এটা নিয়ে আলোচনা করেছিলাম। সে এই কোর্সেরা থেকে 6-7টা কোর্স কমপ্লিট করেছে। কমপ্লিট করে তার ইকোনমিক্স নিয়ে এত ইন্টারেস্ট হয়েছে যে শেষে লন্ডন স্কুল অফ ইকোনমিক্স এর কিছু অনলাইন কোর্স করেছে। ওখানের একজন প্রফেসরের সাথে কমিউনিকেট করেছে, সে তাকে কিছু গাইডলাইন দিয়েছে বিবিএ তে এই কোর্স কমপ্লিট করে যেতে, পরবর্তীতে সেগুলোর উপরে হায়ার স্টাডিজ এর জন্য যেতে চায়। তো এই যে দেখেন, সে কিন্তু এই সময়টাকে কাজে লাগিয়েছে। তো এখনো কোর্সেরাতে হচ্ছে গিয়ে আমি একটু আবার আজকে দেখবো, আমি আমি আমার কাছে মেইল আসে, তো ওখান থেকে দেখলাম কোর্সেরাতে এখন আবার ফ্রি কোর্স অফার করছে। হয়তো এখানে একটু সমস্যা আছে, সেটা হচ্ছে যে সবগুলো কোর্স হয়তো ফ্রি না, আগের মতো হয়তো নাই, কিন্তু কিছু হলেও কোর্স ফ্রি কোর্সেস অফার করছে। আমি আপনাদেরকে সাজেস্ট করব, যখনই একটু সময় পাবেন কোর্স গুলো করেন। আমার কথা হচ্ছে সার্টিফিকেট পান না পান, এখান থেকে যে লার্নিংটা হবে খুব ভালোভাবে কাজে লাগে। যেমন আমি আমার কথা বলি, আমি বেশ কয়েকটা কোর্স করেছিলাম। আমি আমি নিজেকে এখানে জাহির করছি না, আমি জাস্ট বলছি যে আমারই লার্নিং হয়েছে, আমি এটা বললাম। যেমন এক্সেলের অনেক খুঁটিনাটি বিষয় নিয়ে আমি জানতাম না। একদম ফুল এক্সেলটাকে যে কিভাবে কমান্ড দেওয়া যায়, মানে অনেক কিছু আছে, আমি সেগুলো জানতাম না। যেমন একটা একটা ইয়ে আছে যে যখন লার্জ স্প্রেডশিট নিয়ে আমি কাজ করতাম, আমি এটাই জানতাম না যে ফ্রিজ প্যানেল কিভাবে করে, মানে একটা রো কে বা একটা কলামকে আমি ফ্রিজ করে ফেলতে পারবো, আমি ইনফরমেশন গুলো বারবার দেখতে পারবো। তো এই যে ফ্রিজ প্যানেল গুলো কিভাবে করে, আমি এগুলোই পারতাম না। আমি এগুলো শিখেছি, মানে আমি জাস্ট বলতে চাচ্ছি যে আমার অনেক বেশি লার্নিং হয়েছে এখান থেকে। তো এই যে লার্নিং আমি এগুলা শিখলাম কোত্থেকে, এই কোর্সেরাতে আমি একটা এক্সেলের উপর কোর্স করলাম। দেন কমিউনিকেটিভ ইংলিশ, আমি কমিউনিকেটিভ ইংলিশের শুনতে হাস্যকর লাগবে, বাট অফিস ল্যাঙ্গুয়েজ কেমন হবে আমার, আমি সেটার উপর একটা কোর্স করেছি। আমি বেসিক মাইক্রো ইকোনমিক্স, ম্যাক্রো ইকোনমিক্স আমি সব জানি, ওই জিনিসগুলো যা যা পড়াচ্ছে ওখানে সব জানি। বাট আমি ওই কোর্স কমপ্লিট করেছি বিকজ আই জাস্ট ওয়ান্ট টু নো হাউ দে ডেলিভার দেয়ার লেকচার, ওরা কিভাবে ওদের লেকচারটা ডেলিভারি করে। So, ওখানে ভিডিও, মানে এই যে আপনাদের যে ভিডিও প্রেজেন্টেশন বানাইতে বলতেছে, এই কনসেপ্ট আমি ওখান থেকে পাই। যে ওরা কিন্তু ঠিক সেম ওয়েতে, ওরা কিন্তু আমার ক্লাস যে ফেস টু ফেস বা এই যে অনলাইনে আমি যেভাবে জুমে ক্লাস নিচ্ছি এভাবে না, ওই জাস্ট কিছু রেকর্ডেড ভার্সন আছে, এবং ম্যাক্সিমামই প্রেজি বা জুম দিয়ে মেক করা। সো আমি ওখানে দেখেছি যে সে কিভাবে লেকচার ডেলিভারি করছে। আমি লেকচার ডেলিভারিটা শেখার জন্য আমি ওই কোর্স গুলো করেছি। ইয়েস, আই হ্যাভ লার্নড আ লট অফ থিংস ফ্রম দেয়ার, এবং এটা আমার বেশ কাজে লেগেছে। আমি আবার নতুন করে, আমি এখন সময় খুব কম পাই, লিমিটেড টাইম পাই ফর মাইসেলফ। তো আমার এখন টার্গেট হচ্ছে আবার কিছু কারিকুলাম বেস অ্যাক্টিভিটিস এর জন্য আমি হচ্ছে গিয়ে আপনার কোর্সেরাতে যাব, আবার হচ্ছে শিখবো। তো আপনারাও চাইলে এটা করতে পারেন। আচ্ছা, হাবিবুল্লাহ হ্যান্ড রেজ করেছেন, বলেন স্যার। ম্যাম আমাদের ওই যে আরেকটা যে ওই যে লোকাল গভর্নমেন্টের যে মানে মানে আমাদের যে মানে এটা তো মানে আমাদের হচ্ছে সিলেবাস আছে তাই না ম্যাম, ফাইনালে হুম হুম। ম্যাম এটার স্লাইডটা যদি শেয়ার করে দিতেন আমরা তাহলে একটু মানে ওখান থেকে পড়ে নিতাম। আচ্ছা, ওটা না 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 না, ওটা ফাইনালে নাই, ওখান থেকে কোনো কোশ্চেন করব না। আমি জাস্ট পড়াতে চেয়েছিলাম, ওটা পড়াতে পারিনি, বলেছি যে ওটা পড়তে পারেন, মানে ইটস এন ইন্টারেস্টিং টপিক, এটাই বলছিলাম। লোকাল গভর্নমেন্ট সিস্টেমটা পড়াতে চেয়েছিলাম, আমাদের লাস্ট টপিকটা এটা ছিল। দেখবেন যে আপনাদের সাথে যে স্লাইডটা শেয়ার করা, ওখানে লাস্ট ইয়ারটাই মানে আপনাদের সাথে যে কোর্স আউটলাইন শেয়ার করা, ওখানে লাস্ট কোর্স আউটলাইনটা এরকম যে লোকাল গভর্নমেন্ট সিস্টেম অফ বাংলাদেশ এরকম। তো ওইটা, আর যেটা হচ্ছে পলিটিক্যাল পার্টিস যেটা ওটার স্লাইডটা কি শেয়ার করা ওটা ওটা কি শেয়ার করি নাই? নো ম্যাম। আচ্ছা আচ্ছা, এখনই করে দিন, হ্যাঁ, এই যে ভুলে যাব, করতে থাকি। আচ্ছা, সো যেটা বলছিলাম, আচ্ছা পলিটিক্যাল পার্টি স্লাইডটা শেয়ার করিনি, তাই তো?
ইয়েস হ্যাঁ 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 মোনার্কি ইয়ার পর্যন্ত দিয়েছে। আচ্ছা ঠিক আছে দিয়ে দিচ্ছি। সো এটাই বললাম যে কোর্সেরা থেকে একটু কোর্স করেন কিছু, এই যে যখন ফাইনাল এক্সামটা শেষ হয়ে যাবে যদি সময় পান কয়েকটা কোর্সে এনরোল হয়েন। এবং ওই যে বললাম যে লার্নিংটা আসলে আমাদের সবসময় কাজে লাগে, এবং যদি কিছু কনসেপ্ট আপনাদের কাছে ক্লিয়ার হয় তাহলে কিন্তু এটা আসলে আপনার জন্যই ভালো। আচ্ছা এরপরে আসি হচ্ছে তাহলে সানডে আমাদের এক্সামটা 10টা থেকে 11টা পর্যন্ত আমাদের হচ্ছে গিয়ে গুগল ফর্মে হবে। আমার যেহেতু এখানে ফাইল আপলোডের অপশন নেই, আমি হয়তো হাইস্ট 2-1 মিনিট এক্সট্রা দিতে পারি আহ আপনার হচ্ছে গিয়ে এটাকে সাবমিট করার জন্য। দেন হচ্ছে গিয়ে আমাদের ভাইভা সেশন থাকবে, আর তাদের নাম্বার অফ স্টুডেন্ট অনেক বেশি, এই কারণে আমি যেটা করব ভাইভা সেশনটা এমন হবে যে আমি স্লট ভাগ করে দিব। আবার বলছি, আর তাদের ভাইভা সেশন আর তাদের রুটিন ওয়াইজ 11টা 15 থেকে শুরু হওয়ার কথা, 11টা 15 থেকে ডে লং। সো যতক্ষণ আমার লাগে, এখন আমি আমার কথাই আসি, আমার ভাইভা নিতে যথেষ্ট সময় লাগে। আমার দেখা যায় যে 1 আওয়ারে আমি 8-9 জনের উপরে স্টুডেন্টের ভাইভা নিয়ে শেষ করতে পারি না, আমার বেশ সময় লাগে। সো ইটস মাই ড্রব্যাক। এখন আমি আসলে 15 মার্কস দিব আপনাকে, তো এটা আসলে দেখা যায় যে চট করে পড়ায় মানে চট করে নিয়ে শেষ করতে পারি না। সো আমি স্লট ভাগ করে দিব, আবারও বলছি স্লটটা রোল ওয়াইজ ভাগ করে দিব। তো অনেকেরই দেখা যেতে পারে যে স্লট সাপোজ 3টা থেকে 4টা এরকম স্লটে আপনার পড়তে পারে, তা আপনি যেটা করবেন যে 3টা থেকে 4টা তখন ওই মানে ওই লিঙ্কে তখন জয়েন করবেন। অর্থাৎ আমি স্লট ভাগ করে দিব, স্লট ওয়াইজ আপনি জয়েন করে ফেলবেন। এখন এমন যদি হয় যে আপনার নেট কানেকশনে প্রবলেম অর লাইক আপনি জয়েন করতে পারেন নাই, আপনার স্লট মিস হয়ে গেছে, সেই ক্ষেত্রে আপনি যেটা চেষ্টা করবেন সেটা হচ্ছে শেষের স্লটে একদম শেষে তখন এসে জয়েন করবেন। তখন আর ওই যে মেসেঞ্জার গ্রুপে ব্যাপার নক করবেন আমি তো ওটা আমি টাইম পাই নাই, আমার নেটওয়ার্ক নেই, আমার বাসায় ওই সময় ইলেকট্রিসিটি চলে গেছে, ওই সময় ঝড় আসছে, ওই সময়ই বাসার উপরে বাজ পড়ছে, যাই হোক আমার ঘুম আসছিল, আমার আমার পেটে ব্যথা ছিল, যাই হোক না কেন, যদি কোনো কারণে স্লট মিস করেন কাইন্ডলি এখনই বলে দিচ্ছি লাস্ট স্লটে জয়েন করবেন। লাস্ট স্লটে সবার যখন শেষ হয়ে যাবে তখন যারা যারা মিস করেছেন আমি তাদের ভাইভাটা নিয়ে নিব। এটা তাদের জন্য প্রযোজ্য কারুর যদি ওভারল্যাপ পড়ে। আবার বলছি যদিও না পড়ার সম্ভাবনাই বেশি, ওভারল্যাপ পড়ে বা লাইক একই দিনে 2টা এক্সাম আছে বা হচ্ছে গিয়ে ওটা কি আর একটা সকাল বিকাল এক্সাম আছে, এরকমও যদি হয় তাদের উদ্দেশ্য একই কথা, আপনি একদম লাস্ট স্লটে জয়েন করবেন। এটার জন্য আমাকে ফোনও করা দরকার নেই, সিআর কেও নক করা দরকার নেই, আবারও বলে দিচ্ছি তিনি বা তারা লাস্ট স্লটে এসে জয়েন করবেন এবং এক্সাম দিয়ে দিবেন, আমার কোনো প্রবলেম নাই। আর স্লটের ক্ষেত্রে এটা স্টুডেন্টদের খুব কমন একটা কমপ্লেন, ম্যাডাম আমি সকাল থেকে বসে আছি, আমার পরীক্ষা নিলেন বিকাল 4টায়। তো স্যার আমি তো আপনাকে স্লটই করে দিয়েছি বিকাল 4টা, আপনি 4টার সময় জয়েন করেন, আপনাকে তো সকাল থেকে বসে থাকলে আপনার ভাইবা হবে না, কারণ আমি তো রোল ওয়াইজ আসতে থাকবো। তো এই জন্যই বলবো যে স্লটটা ব্রেক না করে আমার যখন টাইম আমি তখন এসে জয়েন করলেই হয়ে যাবে, আমি হচ্ছে গিয়ে এক্সামটা আমার তখন আমি নিতে পারবো। আচ্ছা আর একটা বিষয়, এবার অ্যাডমিট কার্ডের কোনো বিষয় নাই, আহ সেটা হচ্ছে গিয়ে অ্যাডমিট কার্ড আমাদের কাছে সাবমিট করতে হবে না, কিন্তু এখানে যে ঝামেলাটা তখন আপনারা ফেস করবেন, আমরা কিন্তু রেজাল্ট ইনপুট দিয়ে দেই। রেজাল্ট ইনপুট দেওয়ার পরে আহ এটা পাবলিশড হয়, পাবলিশটা হচ্ছে আমি যতটুকু জানি এখান থেকে তখন যাদের পেমেন্ট বা আদার্স ক্লিয়ার না থাকলে তখন তাদের রেজাল্ট পাবলিশড হয় না। সো যদি এইখানে আপনাদের কোনো প্রবলেম থাকে এটা নিজ দায়িত্বে সলভ করে ফেলেন, কারণ রেজাল্ট ওই সময় আমাকে নক করলেও দেখা যাবে আমার কিছু করার নেই, কারণ আমি কিন্তু রেজাল্ট ইনপুট দিয়ে দিব। তো রেজাল্টটা পাবলিশড হয় হচ্ছে গিয়ে আইটি থেকে যাদের অ্যাকাউন্ট গেটওয়ে ওপেন নাই, অ্যাকাউন্টসের প্রবলেম আছে, তখন এই গেটওয়েটা লক হয়ে যায়, যে লক হয়ে এই এই জিনিসটা হয়, এটাই বলতে চাচ্ছিলাম। আচ্ছা সো ভাইভাতে আমি কি করি, ভাইভাতে হচ্ছে গিয়ে সাধারণত 4টা 5টা প্রশ্ন করি। আপনাদের যেহেতু আমি ম্যাথমেটিক্যাল কোর্সেও ভাইভা নিয়েছি এই জন্য বললাম যে ভাইভা নিয়ে ওয়ারিড হওয়ার কিছু নেই, 4টা 5টা কোশ্চেন করে থাকি, এর মধ্যে যতগুলো অ্যান্সার আপনি দিতে পারেন। এখন একটা খুব কমন কোশ্চেন থাকে স্টুডেন্টদের যে ম্যাডাম আমি তো হচ্ছে গিয়ে 5টা কোশ্চেনের অ্যান্সার 5টাই রাইট অ্যান্সার দিয়েছে, আপনি আমাকে এত কম মার্কস কেন দিলেন? এখন আমি আমার স্ট্র্যাটেজিটাই এখানে শেয়ার করি, আপনাদের জানা উচিত, তাহলে আপনারা বুঝবেন কেন এটা হয়, বা অন্য টিচারদের হয়তো এরকম। আমি স্টুডেন্টদেরকে ডিমোটিভেটেড করি না, দেখা যায় কি স্টুডেন্ট খুব কনফিডেন্টলি রং অ্যান্সার দেয়,
এখন যখন রং অ্যান্সার দেয় আমি যদি তখনই তাকে বকাঝকা করি, হ্যাঁ আমি এইটা পড়েছি ক্লাসে, এইটা ছিল এইটা, তাহলে দেখা যাবে কি পরের আর কোনো কোশ্চেন অ্যান্সার আপনি পারবেন না। তাতে যদি ভুল অ্যান্সার দেন আমি ওটাকে স্কিপ করি, করে হচ্ছে কি পরের কোশ্চেনে হয়তো চলে যাই যে ঠিক আছে একটা ভুল বলেছে বাকিগুলো তো ঠিক বলতে পারে। তো এখন যখন টিচার কোনো নেগেটিভ ফিডব্যাক দিচ্ছে না, তারা ধরেই নেন যে আমি যা বলেছি হুইচ ইজ রাইট বাট হুইচ ইজ নট। সো এই কারণে যেটা হয় যে ভাইবা দিয়েই অনেক সময় ভাবেন যে আমি 5টা কোশ্চেনে ট্রাই করেছি মানে আমার সবগুলো হয়েছে, ইট ডাজন্ট মিন ইট। সো আমি যেটা বলবো যে ভাইভাতে সাধারণত আমি মার্কসটা যেভাবে দেই এটাও শেয়ার করে রাখি, সেটা হচ্ছে যে যদি অ্যাটেন্ড করেন সেটার জন্য ন্যূনতম কিছু মার্কস আমি দেই, অর্থাৎ সেটা 5 মার্কস হোক 4 মার্কস হোক, একটা মার্কস থাকে যেটা অ্যাটেন্ড করলে আপনাকে আমি মার্কসটা দিব, এরকম একটা আমি দিয়ে রাখি। আর একটা যেটা আমি করি সেটা হচ্ছে গিয়ে যে সরি আর একটা কাজ আমি যেটা করি সেটা হচ্ছে গিয়ে যে দেন আমি পার্শিয়ালি মার্কিং করা শুরু করি, অর্থাৎ আমি প্রত্যেকটা স্টুডেন্টের পাশে ভাইবার পরে লিখে রাখি যে সাপোজ 5 আউট অফ 4 যে 5টা কোশ্চেন করেছে এর মধ্যে হয়তো 4টা কোশ্চেন সে ট্রাই করেছে, তারপরে হয়তো লেখা থাকে 60% বা 70%, মানে অ্যান্সারের অ্যাকুরেসি থাকে না যে 60% অ্যাকুরেট হয়েছে বা 70% অ্যাকুরেট হয়েছে, এরকম অ্যাকুরেসিটা এইভাবে দেই যে কত পার্সেন্ট অ্যাকুরেট হয়েছে। এইভাবে এই বেসিসে মার্কিং গুলো আমি সাধারণত করি, সেটাই বলতে চাচ্ছিলাম। আচ্ছা, সো এই হলো বিষয়। এখন আপনাদের যদি আর কোনো কোশ্চেন থাকে ইউ ক্যান আস্ক মি, দেন আমি শেষ করব ক্লাসটা। আচ্ছা অ্যাটেন্ডেন্সটা নিব তারপরে শেষ করব। কারো কোনো কোশ্চেন নেই? ম্যাম আমাদের ভাইবা কি ম্যাম 11টা 10 থেকেই শুরু হবে? 11টা 15 থেকে শুরু করব। ওকে ম্যাম। 11টা 15 থেকে শুরু করব। স্লট গুলো হচ্ছে আমি 45 মিনিটের মনে হয় ইয়া করব, 45 মিনিট ধরে হচ্ছে গিয়ে একটা করে স্লট বানাবো। এক একটা স্লটে 8 জন করে স্টুডেন্ট দিব, আপনাদের হচ্ছে 45 জন স্টুডেন্ট। সো আমার ওই জন্য আইডিয়াই আছে যে আমার এরকম 4-5 ঘন্টা লাগবে শেষ করতে। তো যাদের হচ্ছে রোল পিচের দিকে, স্পেশালি যারা হচ্ছে 202 ব্যাচের এবং পার্মানেন্ট ক্যাম্পাসের, আপনাদের কিন্তু ভাইভাটা একটু শেষের দিকে হবে, তো একটু ধৈর্য ধরে, বা ধৈর্য মিন্স আপনারা পরেই জয়েন করে, কারণ আপনি বুঝতেই পারছেন যে আপনার স্লট পড়ে। সো স্লট ওয়াইজ জয়েন করলে তখন আর মনোটোনাস হবে না, না হলে দেখা যাবে কি যে খুবই ডিপ্রেসিং হয়ে যায় বিষয়টা, যে অনেকক্ষণ ধরে জয়েন করেছে আমাকে তো ম্যাডাম কল করছে না, কিন্তু কলটা করছি না হচ্ছে ওই কারণে, কারণ আমি অলরেডি ইন দ্যাট টাইম আমি অন্যদের ভাইবা নিয়ে যাচ্ছি, এটাই বলছিলাম। আচ্ছা অ্যাটেন্ডেন্সটা তাহলে নেই, অ্যাটেন্ডেন্সটা নিয়ে ফেলি। আর আর কোনো স্লাইড আমি শেয়ার করিনি এরকম আছে কিনা? আচ্ছা রেকর্ডেড ভার্সন শেয়ার করিনি একটা, তাই না? লাস্ট ক্লাসের রেকর্ডেড ভার্সনটা কিন্তু শেয়ার করা হয়নি। জি ম্যাম লাস্ট হ্যাঁ ক্লাসেরটা হ্যাঁ করা হয়। লাস্ট ক্লাসেরটা হয়নি। আচ্ছা প্লিজ রেসপন্স টু ইউর অ্যাটেন্ডেন্স। গীতা রানী সাহা, এস কে ফারহান হোসেন, সুস্মিতা ভৌমিক, বৃষ্টি। ইয়েস ম্যাম। বৃষ্টি আপনাদের কি এবার ওভারল্যাপ পড়েছে? ম্যাম আমাদের এক্সামটা এবার বিকালে পড়েছে আসিফের। বিকালে পড়েছে সানডে? ইয়েস ম্যাম, আপনার আচ্ছা এক্সাম সকালে আর বিকালে হচ্ছে আসিফের আচ্ছা এক্সামটা আপনাদের তো পড়েছে। রোলই শুরুর দিকে, আপনার আর ফারহানের মেবি প্রবলেমটা হবে, তো রোলই তো শুরুর দিকে, আপনাদের ভাইভাও শুরুর দিকেই থাকবে। সকালে দেখা যাবে যে ফার্স্ট হাফ অ্যান আওয়ারের মধ্যেই হয়ে যাবে, সো সকালে দিয়ে দিয়েন ভাইভাটা তাহলে, ঠিক আছে? ওকে ম্যাম। ওকে। শেখ আবু সুফিয়ান পারভেজ, Yes, ma'am. বিপুল চাকমা, Yes, ma'am. মোহাম্মদ বোরহান উদ্দিন, মোহাম্মদ শাহাদাত হোসেন, নাইম হাসান হৃদয়, নাফিস তাজমিম দীপ, হোসেন আলতাফ মাহমুদ, মোহাম্মদ সোহানুর রহমান, আফিয়া হাফিজ, রিয়াসালুর রশিদ, তানভীর খান ওয়ালিদ, তানভীর খান ওয়ালিদ, রিজভি আহমেদ, প্রেজেন্ট ম্যাম। মোহাম্মদ আমিনুল ইসলাম, মোসাম্মদ লিমা আক্তার, আল রোমান চয়ন, আকিব মুরাদ,
মোহাম্মদ সাজ্জাদ হোসেন জুনায়েদ, নাইমুল হাসান রনি, ম্যাম নাইমুল Yes, হাসান রনি ma'am. ছিল তো ম্যাম। আচ্ছা আচ্ছা। ম্যাম আছি। ও তো ছিল। আচ্ছা, Okay. মিরাজ মাহফিজ, ম্যাম মাহানাজ আক্তার, ইয়েস ম্যাম। তানভীর আহমেদ, Yes, ma'am. রেহানুল ইসলাম, Yes, ma'am. সালমা আক্তার, শাহরিয়া ফাহিম, Yes, ma'am. সাবরিনা সুলতানা, স্বর্ণা আক্তার, মোহাম্মদ শাওন মিয়া। হসপিটালে ma'am. গেছে ম্যাম, আপনাকে বলতে বলছিল। আচ্ছা, শাওন মিয়া, মোহাম্মদ Yes, শাওন ma'am. মিয়া, Yes, ma'am. ফায়াজ মাহমুদ হক, রাব্বি আনসারি, তালহা রহমান, Yes, ma'am. Rabbi Ansari, ma'am. আচ্ছা, তালহা রহমান, মুহিত ফেরদৌস খান, নুসরাত জাহান মিম, মিম মিম তো অ্যাবসেন্ট হয় না, তাবাসসুম তাহিয়া, ইয়েস ম্যাম। ম্যাম আমারটা আমি বাদ পড়েছে। না পড়ে নাই, আসবে। মোহাম্মদ হাবিবুল্লাহ, প্রেজেন্ট ম্যাম। রাফি শাফিন, তাহজিব মুস্তফা শাকিন, প্রেজেন্ট প্লিজ ম্যাম। মোহাম্মদ গোলাম রাব্বি, শাহনেওয়াজ ইসলাম, মাসুদ বিন আমিন, শারমিন আক্তার কেয়া, মাসরুর আহমেদ। সো দ্যাটস এন্ড। আমি যাই হোক অনেক বড় একটা সেমিস্টার কন্টিনিউ করে আসলাম আপনাদের সাথে। ইনশাল্লাহ যদি আমরা যখন ক্লাসে ব্যাক করে যাব আপনাদের সাথে দেখা হবে। বিফোর ইট যদি আমার কোনো বিহেভিয়ারে আপনারা কষ্ট পান, এটার জন্য আই এম এক্সট্রিমলি সরি। বা কোনো কারণে যদি এক্সপেকটেশন থাকে যে হয়তো মনে হতে পারে যে ম্যাডাম এটা আর একটু এটা করলে ভালো হতো, তো সেই ক্ষেত্রে আসলে আমি স্টুডেন্টদের ফিডব্যাক নিতে পছন্দ করি। আমি এটা খুবই পছন্দ করবো যে যদি আমাকে এই ফিডব্যাক গুলো আপনারা জানান, তাতে হচ্ছে গিয়ে পরবর্তীতে কোনো না কোনো ওয়েতে আমাকে এই ফিডব্যাক গুলো যদি দেন অ্যাবাউট মাই ক্লাস, সো দ্যাট আমার যেটা হবে যে আমি পরবর্তীতে পরের সেমিস্টারে যখন অন্য কোনো যেই কোর্সে নেই না কেন, আমি সাধারণত স্টুডেন্ট ফিডব্যাক গুলোর রিফ্লেকশনে কাজ করার চেষ্টা করি, ক্লাসগুলো এইভাবে নেওয়ার চেষ্টা করি। সো আমাকে যদি অবভিয়াসলি ফিডব্যাক দেন আমি সেটাতে, এটা আমি খুবই পজিটিভলি নিই, আমি এটাকে বললাম এটা নিব। আর আমরা একটা প্যান্ডেমিকের মধ্যে দিয়ে যাচ্ছি, আমি জানি যে এখন সবাই আসলে একটা স্ট্রেসফুল সিচুয়েশনের মধ্যে দিয়ে যাচ্ছে। বিলিভ মি, আমি নিজেও চাই যে ইউনিভার্সিটি ওপেন হয়ে যাক। আমার আমার নিজেরই বাসায় বসে ক্লাস নিতে ভালো লাগে না, মানে অফিসে গেলে বা অফিসে বসে ক্লাস নিলে আমার নিজের ভালো লাগতো, আর তাদের তো আরো ভালো লাগার কথা না। তো সেখানে হচ্ছে গিয়ে এখন সিচুয়েশনটাই এমন যে এখন যদি আমরা ইন্ডিয়ার মতো অবস্থান না চাই, তাহলে আমাদের ঘরে অবস্থান করাটা আমাদের জন্য সবচেয়ে বেটার। সো দ্যাট আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব যে ঘরে থাকেন এবং এই সময়টাকে কাজে লাগান। এই কথাটা আমি গত 1 বছর ধরে আমার সব স্টুডেন্টদের যেই কোর্সই পাই না কেন আমি কিছু না কিছু ক্লাসে এটাই বলি, সময়টাকে কাজে লাগান। অর্থাৎ এমন একটা স্কিল এর মধ্যে নিজের মধ্যে ডেভেলপ করেন যেটা ফিউচারে আপনার ক্যারিয়ারে হেল্প করবে। আপনি এর মধ্যে ওয়েব ডেভেলপিং শিখেন, আপনি গ্রাফিক্স ডিজাইনিং শিখেন, আমি জাস্ট র্যান্ডম বলে যাচ্ছি, ওগুলা কিছুই যদি আপনি শিখতে নিয়ে আপনি স্পোকেন ইংলিশটা ভালো করেন, আপনার প্রনাউন্সিয়েশন গুলো ভালো করেন, আপনার লিসনিংটা ভালো করেন, বা আপনার যদি এগুলো ভালো লাগলে আমি যে বললাম যে বিভিন্ন সফটওয়্যার ইউজ করা সেখানে যে এক্সেলটাই ভালো মতো, এক্সেলে আপনি প্রো হয়ে যান। আপনি যদি এক্সেলে প্রো হন, লাইক আপনাকে দিয়ে অনেকে রিসার্চের কাজ করায় নিতে পারবে, এটা একটা বড় অপশন। এবং যখন আপনি আহ ইন্টারভিউ ফেস করবেন বা কোনো জায়গায় জবের জন্য যখন অ্যাপ্লাই করবেন, এই বিষয়গুলো আপনার জন্য খুব মানে অ্যাডেড ভ্যালু যে বিষয় থাকে, এগুলো কিন্তু দিস আর ওয়ান অফ দেম। সো এগুলো কিন্তু কাজে দেয়। ঠিক আছে, ইউনিভার্সিটির অ্যাক্টিভিটিসে জয়েন করাটা যেমন ইম্পর্টেন্ট, তার সাথে হচ্ছে গিয়ে এই যে ইনফরমেশন গুলো যেগুলো আমরা যে পাস মানে ইনফরমেশন বা যে আমার যেটাকে বলা যায় যে আমাদের এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস নিজের মধ্যে যে ডেভেলপমেন্ট গুলো আনা, এই বিষয়গুলো কিন্তু আমাদের খুব বেশি কাজে দেয়। তো এই জিনিসগুলো একটু ডেভেলপ করার চেষ্টা, আমরা কতদিন আসলে এইভাবে আমাদের থাকতে হবে উই ডোন্ট নো। আমি বলবো যে অনেকের থেকে অনেক ভালো সিচুয়েশনে আছেন,
ওই ক্লাস না হয়ে ফ্রাস্ট্রেটিং অবস্থায় বাসায় বসে থাকার থেকে কোনোভাবে না, বেশ ভালোভাবে আসলে আপনারা ক্লাস করছেন, জাস্ট আমাদের ফেস টু ফেস দেখা হয় না, এইটুকু ভাবেও যে ক্লাস করছেন এটা অনেক বড় বিষয়। যদি মনে হয় যে আমি আসলে ভালো নাই, ক্লাস করতে পারছি না, প্রাইভেট ইউনিভার্সিটিতে পড়ছি, কি হবে না হবে, অনলাইনে শেষ করছি, আপনি একটু তার আশেপাশে, এটা আমি অনেকবারই বলেছি, আশেপাশে যদি পাবলিক ইউনিভার্সিটি, স্পেশালি ঢাকার বাইরে পাবলিক ইউনিভার্সিটির স্টুডেন্টরা থাকে বা ন্যাশনাল স্টুডেন্টরা থাকে, তাদের সাথে কথা বলেন, তাহলে আপনারা ফিল করবেন যে তাদের থেকে কত ভালো পজিশন আছে। আমার এখানে 201 ব্যাচের স্টুডেন্ট আছে, আমি তাদের উদ্দেশ্যেই বলি, মানে 201 মিনস হচ্ছে আমার ইউনিভার্সিটির যারা ফার্স্ট ইয়ারে আছে, ইউনিভার্সিটি জুনিয়র 49 ব্যাচ ওরা। আমি ওদের অবস্থা যেটা জানি, ওরা জাস্ট অ্যাডমিশন যখন নিল জাহাঙ্গীরনগরে গত বছর, তখনই হচ্ছে কি প্যান্ডেমিকটা স্টার্ট হলো, ওদের 2-1টা ক্লাস হয়েছে, এরপরই হচ্ছে কি প্যান্ডেমিকটা স্টার্ট হয়েছে, ওদের এখন পর্যন্ত ওরা ফার্স্ট ইয়ার কমপ্লিট করে নাই। লেট মি রিপিট এগেন, ওরা এখনো ফার্স্ট ইয়ার কমপ্লিট করে না। আমাদের ইউনিভার্সিটিতে আমাদের ইয়ার সিস্টেম, 1 year is equal to 3 semester, which means ওরা এখনো একটা সেমিস্টারই কমপ্লিট, মানে 3টা সেমিস্টার কমপ্লিট হল, মানে একটা ইয়ার কমপ্লিট হওয়া মানে ওদের 3টা সেমিস্টার কমপ্লিট হওয়া। ওদের একটা ইয়ারের কিছু হয়ই নাই, মানে ক্লাসই ঠিক মতো হয় নাই, ক্লাস, টিউটোরিয়াল, প্রেজেন্টেশন, অ্যাসাইনমেন্ট, কত কিছু থাকার কথা, এগুলা কিছু হয় নাই। তারা ওই যে 2-1টা ক্লাস করে এই যে 1.5 বছর ধরে বসে আছে। অথচ এই 201 ব্যাচের কথা এই জন্যই বললাম যে ওরা কিন্তু এই যে এটা এই ওই প্রাইভেট ইউনিভার্সিটিতে যারা এই ব্যাচের সাথে ঢুকেছে, তারা অলরেডি 4টা সেমিস্টার কমপ্লিট করে ফেলেছে। 4টা 5টা, ইয়া 5 সেমিস্টার অলমোস্ট ডান তাদের। তাহলে বুঝেন ওই যে স্টুডেন্ট, মানে তারা অলরেডি সেকেন্ড ইয়ারে উঠে গেছে এবং সেকেন্ড ইয়ার অলমোস্ট তাদের শেষের দিকে। আর তাহলে যে স্টুডেন্ট একই ব্যাচমেট, একই সাথে ভর্তি হলাম, হ্যাঁ ধরলাম যে পাবলিকে ভর্তি হলাম, অথচ আমি ক্লাস করতে পারছি না, ক্লাস হয়নি এবং আমি ঝুলে আসছি, কিরকম লাগে আমার নিজে, আমি এটা ফিল করি বিকজ আমি নিজেই সেশন জ্যামে ছিলাম। আমি যখন 4th ইয়ারে ছিলাম তখন অলমোস্ট আমার 5 ইয়ার্স হয়ে গেছে আমি অনার্সে, আমার মানে ফাইনাল ইয়ার যেটাকে আমরা বলে, আমি এত ফ্রাস্ট্রেটেড ছিলাম, আমার কাছে তখন মনে হতো যে আমি যখন স্টাডি ছেড়ে দিব, আমার সেই অপশন নাই, বিকজ আমি যদি এখন পড়া ছেড়ে দিই, আমার এই যে 5 বছর ধরে যে আমি এখানে পড়লাম এটার কোনো সার্টিফিকেট নাই, আবার আমাকে নতুন করে স্টার্ট করতে হবে। সো ওখান থেকে অ্যাটলিস্ট আমাকে গ্রাজুয়েশন নিয়ে বের হতে হবে। এবং আমাদের রেজাল্টও পাবলিশ হতে অনেক সময় লাগতো, যখন গ্রাজুয়েশন শেষ হয়ে গেল তখন চাইলাম অন্য জায়গা থেকে আপনার এমএসসি করতে, সেটাও পসিবল না বিকজ আমি রেজাল্ট পাইনি, উইদাউট রেজাল্ট আমি কোথাও অ্যাডমিশন নিতে পারবো না। মানে এরকম ছিল বিষয়টা। তো এই সিচুয়েশন আপনারা কখনো ফেস করেনি? সেশন জ্যাম বা রেজাল্ট পাবলিশ না হওয়া বা দিনের পর দিন ক্লাস ছাড়া বসে থাকে, এটা খুবই ডিফিকাল্ট সিচুয়েশন। এবং টু বি অনেস্ট, পাবলিকে অবশ্যই কিছু হলেও ফ্যাসিলিটিস আছে, বাট এমন না যে ওখানে খুব ভালো পড়ানো হয় আর আপনাদেরকে খুব খারাপ পড়ানো হয়, মোর অ্যান্ড লেস কাছাকাছি জিনিসপত্রই পড়ানো হয়, একই কারিকুলাম ফেস করা হয়। বরঞ্চ কিছু ক্ষেত্রে অ্যাটলিস্ট ক্লাসের ব্যাপারে আপনারা ওদের থেকে বেশি টেক কেয়ারটা পান, এটা এটা বিলিভ করেন। এটা যে কোনো ইউনিভার্সিটি, স্পেশালি প্রাইভেট সেক্টরে, এটা তাদের টার্গেটই থাকে যে স্টুডেন্টদেরকে বেশি টেক কেয়ার করার, কারণ তারা জানে যে স্ট্রাকচারাল বেনিফিটস গুলো দেওয়া সম্ভব না, ইনফ্রাস্ট্রাকচার যে পাবলিক ইউনিভার্সিটি সেটা প্রাইভেটে কখনো থাকবে না। তো তাদের টার্গেট থাকে যে প্রোডাক্টিভ আউটপুট বের করা, স্টুডেন্টদেরকে প্রোডাক্টিভ করা। তো সেই কারণে স্টুডেন্টদের পিছে এফোর্টটা দেয়। আমি অ্যাজ এ টিচার এইটা বুঝি যে এই এফোর্টটা যদি আমার টিচার আমাকে দিত, আমি হয়তো আলহামদুলিল্লাহ আরো ভালো করতাম। সো এগুলো পজিটিভলি চিন্তা করবেন, যখন একটু যদি ফ্রাস্ট্রেটিং লাগে নিজের সিচুয়েশনটাকে, একটু পজিটিভলি চিন্তা করবেন যে কত মানুষের থেকে আপনি বেটার পজিশনে আছেন, তখন দেখবেন যে খারাপ লাগবে না। ঠিক আছে? সো আই ডোন্ট নো আমি আর আপনাদের সাথে কোর্স পাবো কিনা। আর যাই হোক, ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আর আমার কোনো বিহেভিয়ারে যদি মন খারাপ করে থাকেন, আমি এক্সট্রিমলি সরি ফর দ্যাট। হয়তো সবাই তো স্ট্রেস বা সব সময় তো আসলে সিচুয়েশন একরকম থাকে না, দেখা যায় যে হয়তো একটু রিঅ্যাক্ট করে ফেলেছি, এরকমও হতে পারে। সো আই এম রিয়েলি সরি ফর দ্যাট। আর ওইটাই বললাম যে ভালো থাকবেন। ঠিক আছে? আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম আসসালাম। ম্যাম ফাইনালি আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম আসসালাম। জি বলেন, এটা প্রশ্ন করতে চাচ্ছিলেন? না ম্যাম, বলছি ফাইনালি একটু নাম্বার বাড়ায় দিয়ে।
আমি কিন্তু বলেই দিলাম কনসেপচুয়াল লিখেন, অবশ্যই ভালো মার্কস দিব। মানে চলো কপি ম্যাম। টপি না করে নিজে থেকে লেখার চেষ্টা করেন, ঠিক আছে? জি ম্যাম। আচ্ছা, ঠিক আছে, ভালো We'll থাকবেন। try our আল্লাহ